দেখছিলেন শিরোনাম। প্রবাসী সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। দিন দিন বেগম জিয়ার শারীরিক অবস্থার অবনতি হচ্ছে জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, আইন নয় সরকারই বেগম জিয়ার সুচিকিৎসায় বাধা হয়ে দাঁড়িয়েছে। সারা দেশে মসজিদে দোয়া ও মোনাজাত কর্মসূচির অংশ হিসেবে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে বেগম জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি। এদিকে হাসপাতালে বেগম জিয়ার সঙ্গে দেখা করার পর মাওলানা ভাসানীর পরিবারের সদস্যরা জানিয়েছেন, বিএনপি নেত্রীর অবস্থা সংকটাপন্ন, তার কথা বলতে কষ্ট হচ্ছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর্থাইটিস, হার্ট, লিভার, কিডনি ও ডায়াবেটিস সহ নানা রোগে আক্রান্ত হয়ে গত 13 নভেম্বর তৃতীয় দফায় হাসপাতালে ভর্তি হলে এরপর থেকেই একের পর এক কর্মসূচি পালন করছে বিএনপি। শুক্রবার বাদ জুমা বায়তুল মোকাররম মসজিদে বেগম জিয়ার রোগ মুক্তি কামনায় পূর্ব ঘোষিত দোয়া মোনাজাত কর্মসূচিতে অংশ নেন বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা। দেশের সকল ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনার পাশাপাশি জাতীয় মসজিদেও বেগম জিয়ার দ্রুত সুস্থতা কামনা করেন তারা। দোয়া মোনাজাত শেষে দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, বেগম জিয়ার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় যত দ্রুত সম্ভব বিদেশে নিতে হবে তাকে। আমাদের নেত্রীর শারীরিক অবস্থা খারাপ এবং দিন দিন খারাপের দিকে যাচ্ছে, কিন্তু আজকে সরকার নির্দয়ভাবে দেশনেত্রীকে শেষ করে দেওয়ার জন্য আজকে বিদেশে গিয়ে চিকিৎসার পর্যন্ত সুযোগ দিচ্ছে না। আইনের কথা বলে লাভ নাই, কোনো বাধা নেই। বাধা হচ্ছে সরকার আমাদের নেত্রীকে বিদেশে নিয়ে চিকিৎসা করার ব্যাপারে যে সকল বাধা আছে সে সকল বাধা দূর করে সে অনুমতি দেওয়ার জন্য আমরা দাবি জানাচ্ছি। এদিকে সকালে নগরীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসনকে দেখতে এসে মাওলানা ভাসানীর পরিবারের সদস্যরা দাবি করেন, পুরোপুরি কথা বলতে পারছেন না বেগম জিয়া। সূত্র জানায়, বেগম জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন, দণ্ডিত হয়ে কারাগারে যাওয়া এবং সাম্প্রতিক অসুস্থতার মধ্যে এই প্রথম ভাসানী পরিবার দেখা করলো তার সঙ্গে। কথা বলতে পারে, খুব আস্তে আস্তে অবস্থা তো খুব খারাপ। ওনার চিকিৎসকরা বললেন ওনার শারীরিক অবস্থা অত্যন্ত খারাপ, ওনার দেশে কোনো কিছুই করা সম্ভব না। প্রথম দফায় 53 দিন চিকিৎসা শেষে বাড়ি ফিরলেও দ্বিতীয় ধাপে আবারও 26 দিন হাসপাতালে ভর্তি ছিলেন সাবেক এই প্রধানমন্ত্রী। মাত্র 6 দিনের ব্যবধানে আবারও হাসপাতালে ভর্তির পর এভারকেয়ারের সিসিইউতে চিকিৎসা নিচ্ছেন বিএনপি নেত্রী। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। বেগম জিয়ার অসুস্থতা নিয়ে বিএনপি রাজনীতি করছে বলে পাল্টা জবাব দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিএনপি নেত্রীকে মাইনাস করার ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেন তিনি। শুক্রবার বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে দলের সম্পাদক মণ্ডলীর বৈঠক শেষে ওবায়দুল কাদের বলেন, তাকে বিদেশে নিয়ে চিকিৎসার ক্ষেত্রে আইনের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। এদিকে বিদেশে গিয়ে চিকিৎসা নিতে হলে দোষ স্বীকার করে বেগম জিয়াকে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়ার পরামর্শ আওয়ামী লীগ নেতাদের। বিএনপি নেত্রীর বিদেশে চিকিৎসা ইস্যু নিয়ে গত 2 সপ্তাহ ধরে উত্তপ্ত রাজনীতির মাঠ। বিএনপি আওয়ামী লীগ নেতারা একে অপরকে দোষারোপ করে বক্তব্য দিয়ে আসছেন। শুক্রবার বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে দলের সম্পাদক মণ্ডলীর বৈঠক শেষে ওবায়দুল কাদের বলেন, বেগম জিয়ার কিছু হলে সরকারের নয়, দায় নিতে হবে বিএনপিকেই। বেগম জিয়াকে আপনারা স্লো পয়জনিং করছেন কিনা মাইনাস করার জন্য আমরা তো জানি না। সেরকম কিছু করবেন বলেই কি আগে ভাগে উদুর পিঠে বুদুর গাড়ে চাপাতে আজকে আওয়ামী লীগের পর শেখ হাসিনার পর দৌড় চাপিয়ে যাচ্ছে। সরকারের এখানে কোনো দায় নেই, কোনো কিছু হলে দায় বিএনপিকে নিতে হবে। এ সময় বিএনপি নেত্রীর চিকিৎসা ইস্যুতে ষড়যন্ত্র মোকাবেলায় নেতা কর্মীদের সতর্ক ও প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেন ওবায়দুল কাদের। দেশ বিরোধী সব ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত প্রতিহত করতে সারা দেশে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে সতর্ক অবস্থা, সর্বাত্মক প্রস্তুতি গ্রহণের নির্দেশনা প্রদান করা হচ্ছে। এদিকে বেগম জিয়াকে দোষ স্বীকার করে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়ার পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগ নেতারা। বিএনপি এবং 71-এর ঘাতক জামাত এই শক্তি যদি পৃষ্ঠপোষকতা করত জঙ্গিদের, সরাসরি লালন পালন যদি জঙ্গিদের না করত, তাহলেই একেবারে নির্মূল করা সম্ভব হতো। বেগম খালেদার জীবন বাঁচানোর জন্য যে আইনের একটা পথই এখন খোলা আছে, মহামান্য রাষ্ট্রপতির কাছে উনি ক্ষমা চাইতে পারেন। বিএনপি বেগম খালেদা জিয়ার অসুস্থতাকে একটি অজুহাত হিসেবে দাঁড় করিয়ে তাকে বিদেশ পাঠিয়ে দিতে চায় রাজনৈতিক উদ্দেশ্যে। বেগম খালেদা জিয়া সেখানে গিয়ে যেন রাজনীতি করতে পারেন, যেটি করছেন তারেক রহমান। আইনের মধ্যে থেকেই বিএনপি নেত্রীর চিকিৎসার সব সুযোগ করে দেয়া হচ্ছে বলেও জানান দলটির নেতারা।
আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সারা দেশে বিআরটিসি বাসের ভাড়া শিক্ষার্থীদের জন্য অর্ধেক করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী 1 ডিসেম্বর থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। এদিকে আইন পুরোপুরি বাস্তবায়ন না হওয়ায় সড়কে শৃঙ্খলা ফিরছে না বলেও মনে করছেন সংশ্লিষ্টরা। জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর ধর্মঘট ডেকে বাস ভাড়া বাড়াতে সরকারকে এক প্রকার জিম্মি করে পরিবহন মালিক শ্রমিকরা। এতে যাত্রীদের মাঝে ক্ষোভ দেখা গেলেও সংঘবদ্ধ কোনো প্রতিবাদ আসেনি। পরে হাফ পাসের দাবিতে রাস্তায় আন্দোলনে নামে শিক্ষার্থীরা। বদরুন্নেসা কলেজের এক ছাত্রী হাফ ভাড়া দিতে চাওয়ায় বাসের হেলপার ধর্ষণের হুমকি দিলে এই আন্দোলন আরও তীব্র হয়। রাজধানী ছাড়াও দেশের বিভিন্ন জেলায় একই দাবিতে আন্দোলনে নামে শিক্ষার্থীরা। লাগাতার কয়েকদিনের আন্দোলনের পর বিআরটিসি বাসের ভাড়া শিক্ষার্থীদের জন্য 50 ভাগ কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী 1 ডিসেম্বর থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী। শুক্রবার নিয়মিত ব্রিফিংয়ে এ ঘোষণা দিলেও বেসরকারি বাসের ভাড়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত জানাননি মন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী সারা দেশে বিআরটিসি বাসে শিক্ষার্থীদের চলাচলের ক্ষেত্রে বাস ভাড়া শতকরা 50 ভাগ কমানোর সিদ্ধান্তে সম্মতি দিয়েছেন। ছাত্রছাত্রীদের অবশ্যই নিজ নিজ ছবিযুক্ত বৈধ পরিচয়পত্র সাথে রাখতে হবে। তবে শিক্ষা প্রতিষ্ঠান ছুটির দিনে কনসেশন প্রযোজ্য হবে না। 2018 সালেও নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের 9 দিনের টানা আন্দোলনে সড়কে প্রাণহানি কমাতে ও শৃঙ্খলা ফেরাতে 9 দফা দাবি জানায় শিশু কিশোররা। প্রায় 4 বছরেও সেসব দাবির অধিকাংশই বাস্তবায়িত হয়নি। নিরাপদ সড়ক আন্দোলনের নেতারা বলছেন অদৃশ্য কারণে সড়কে শৃঙ্খলা ফেরাতে পারছে না সরকার। সরকার বলেছে, নিজের থেকে বলেছে, আমাদের চক্ষু খুলে গেছে, আমরা জানতে পেরেছি, আমরা বুঝতে পেরেছি আমাদের কি করণীয় ছিল, আমরা কি করিনি, আমরা করব, কিন্তু সেটি আবার ঘুমিয়ে গেল। আগামী মঙ্গলবার বেসরকারি বাসে হাফ ভাড়ার বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। প্রায় 10 বছর ধরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নিয়োগপ্রাপ্ত চালক, তবে গাড়ি চালাননি একদিনও। নিজের নিয়োগ দেয়া ড্রাইভার চালাচ্ছেন গাড়ি। বলছি ক্লিনার থেকে চালক হওয়া সাইফুল ইসলামের কথা, যিনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন পরিবহন চালক ও শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক। অভিযোগ আছে ক্ষমতার দাপটে গাড়ি বাড়ি সহ অঢেল সম্পত্তির মালিক হয়েছেন তিনি। নিজামুদ্দিনের ছবিতে রাশেদ বাপ্পির রিপোর্ট। সিটি কর্পোরেশনের গাড়ি চাপায় সম্প্রতি একদিনের ব্যবধানে 2টি মৃত্যুর পর আলোচনায় সংস্থাটির পরিবহন খাত। বিষয়টি নিয়ে বিস্তারিত তথ্য অনুসন্ধানে সময় সংবাদ। অবস্থান সায়দাবাদ এলাকায় ঢাকা দক্ষিণ সিটির ময়লার গাড়ির ডিপো। ভেতরে ঢুকতেই চোখে পড়ল সারি সারি গাড়ি। রাতভর ময়লা পরিবহন করে এখানে গাড়িগুলো পার্ক করে রাখা হয়। এবার মেঘ না চাইতেই বৃষ্টি হয়ে হাজির কয়েকজন চালক। তাদের মুখেই উঠে আসতে শুরু করে নানা অনিয়ম আর অব্যবস্থাপনার খবর। প্রত্যেকটা গাড়ির নামে একটা করে ড্রাইভার বরাদ্দ আছে না, সেরকম বরাদ্দ ড্রাইভার নাই। লেবার, কেউ ক্লিনার, কেউ অন্য ইয়েতে যারা চাকরি করে, তারা এই দায়িত্ব পূরণ করতেছে এই ঘাটতিটা। আমাদের পারমানেন্ট ড্রাইভার আছে, ওরা বিভিন্ন ধরনের কাজ করে, বা বাসায় থাকে বা একটু লেস্টে থাকে, নিজের কাজটা অন্যকে দিয়ে অন্য কাজ করে। এত সব অনিয়মের মাঝে সবথেকে বড় অনিয়মের তীর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পরিবহন চালক ও শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের বিরুদ্ধে। সিটি কর্পোরেশনের ময়লাবাহী গাড়ির তুলনায় চালকের সংখ্যা কম, সেটি যেমন একটি বিষয়, ঠিক তেমনি অভিযোগ আছে অনেক নিয়োগপ্রাপ্ত চালক নিজে গাড়িটি না চালিয়ে গাড়ি তুলে দিচ্ছেন অন্যের হাতে। ঠিক যেমন এই গাড়ির চালক সাইফুল ইসলাম, তিনি গাড়ি চালান না দীর্ঘ বছর, নিয়োগপ্রাপ্ত হয়েও তিনি গাড়িটি তুলে দিয়েছেন ইউসুফ নামের এক ব্যক্তির হাতে। 11 বছর যাবৎ নিয়মিত 2001 সালে 11 সালে চাকরি। সে 10 গজ চালিয়ে যেতে পারবে না, কিন্তু সে হলো চালক, পাশাপাশি এখন সাধারণ সম্পাদক। তাহলে তার গাড়িকে চালায়, তার গাড়ি চালাই ইউসুফ। অভিযোগের সত্যতা যাচাইয়ে আমরা ফোন করি সাইফুলের নিয়োগকৃত চালক ইউসুফকে। রাত্রে 9:30টার দিকে বেরিয়ে প্রায় আজান পর্যন্ত চালাইছে। গাড়ির নাম্বারটা কত যেন? 1202। সাইফুল ইসলাম ভাইয়ের গাড়ি। জি জি। এবারের গন্তব্য অভিযুক্ত সাইফুল ইসলামের বাড়ি। যাত্রাবাড়ির গোলাপবাগ মোড়েই আলিশান বহুতল ভবনে থাকেন সাইফুল ইসলাম। সকালবেলা বাজারে গেছিল, তারপর ওর সাথে আমার কথা হয়নি। আচ্ছা, সাইফুল ইসলাম ভাই আসলে কি করেন? ওনার জব কি? ওটা আপনারা খোঁজ নিয়ে দেখেন। এখানে কি আপনারা ভাড়ায় আছেন, এটা ফ্ল্যাট কেনা? এটা আমাদের নিজেদের। স্বল্প এর সময়ের মধ্যেই নিজের ফোন নম্বরটিও বন্ধ করে দেন সাইফুল। পরিবহন বিশেষজ্ঞরা বলছেন, দিনের পর দিন সিটি কর্পোরেশনের ময়লার গাড়ি নানা দুর্ঘটনা ঘটালেও নির্বিকার ছিল কর্তৃপক্ষ। তাই অনিয়মের দায় এড়াতে পারে না সংস্থাটি। চালক যার চালার কথা
সে না চালিয়ে আরেকজন আউটসোর্স করে চালাচ্ছে, এটা তো যার জানার কথা সে যদি জানা না থাকে তাহলে সে দায়িত্বের কিন্তু অবহেলা করলো। এটা সিটি কর্পোরেশন দায় এড়াতে পারে না, কোনোভাবে এড়াতে পারে না। ঢাকার 2 সিটি কর্পোরেশনেই নির্ধারিত গাড়ির তুলনায় চালক সংখ্যা অনেক কম। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। রাতে পদ্মা সেতু আলোকিত করতে বসানো হচ্ছে ল্যাম্পপোস্ট। সেতুর মাওয়া প্রান্ত থেকে বসানো হচ্ছে বাতির খুঁটি। প্যারাপেট ওয়াল বসানোর পর রেলিংয়ের নির্দিষ্ট স্থান স্থাপন করা হচ্ছে ল্যাম্পপোস্টগুলো। প্রকল্প পরিচালক বলছেন, জানুয়ারি মাসেই জ্বলবে সেতুর ল্যাম্পপোস্ট। নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। নির্মাণ শৈলীর শেষ পর্যায়ে পদ্মা সেতুর রেলিংয়ে একে একে বসানো শুরু হয়েছে ল্যাম্পপোস্ট। আগে তৈরি করে রাখা লাইটিং ব্লিস্টার সেগমেন্টে ক্রেনে পোস্টটি বসানোর পর স্ক্রু দিয়ে আটকে দেওয়া হচ্ছে। সেতুর রেলিংয়ের কাজ শেষ হওয়ার পরই শুরু হয়েছে ল্যাম্পপোস্ট স্থাপন কাজ। 95টি ল্যাম্পপোস্টের প্রথম চালান চীন থেকে প্রকল্প এলাকায় পৌঁছেছে। মাওয়া প্রান্তের সংযোগ সেতুর S7 ও S8 খুঁটির মধ্যবর্তী স্থানে স্টিলের তৈরি ল্যাম্প পোস্টের প্রথম মূল কাঠামো স্থাপন করা হয়। মাওয়া প্রান্ত থেকে সেতুতে ওঠার পথে পোস্টগুলো দৃশ্যমান। এখন সেতুর একের পর এক এমন কর্মযজ্ঞ দেখে খুশি পদ্মাপাড়ের মানুষ। সেতুর ভারী ও চ্যালেঞ্জিং কাজগুলো অনেক আগে শেষ হয়ে গেছে, আর ইতিমধ্যে ল্যাম্পপোস্ট বসানো শুরু হয়ে গেছে। এটার জন্য আমরা উপকৃত হব এবং গোটা দেশের মানুষ উপকৃত হবে। ল্যাম্পপোস্ট বসানোর জন্য সেতুর সবগুলো লাইটিং ব্লিস্টার সেগমেন্ট ইতোমধ্যে তৈরি করা হয়েছে। ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যেই সব ল্যাম্পপোস্ট বসানো সম্ভব হবে বলে আশাবাদ প্রকল্প পরিচালকের। 6.15 কিলোমিটার দীর্ঘ মূল সেতু অংশে ল্যাম্পপোস্ট বসবে মোট 328টি। পদ্মা সেতুতে ল্যাম্পপোস্ট বসবে 416টি, আর সেতুর দূরপ্রান্তে সংযোগ সেতুতে স্থাপন হবে 88টি। মুন্সিগঞ্জের মাওয়া থেকে নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। প্রথম ধাপে উত্তরা থেকে শুরু হয়ে মেট্রো রেল শেষ হবে আগারগাঁও এসে। কিন্তু এখান থেকে যাত্রীরা যাবেন কোথায়? এমআরটি কর্তৃপক্ষ বলছে, এই দুর্ভোগ নিরসনে আগারগাঁও থেকে মতিঝিল সহ একাধিক রুটে চলবে বিআরটিসির বিশেষ সার্কুলার বাস। এজন্য আগারগাঁও এলাকায় বাস স্ট্যান্ডের জমি অধিগ্রহণের প্রস্তুতিও নিচ্ছেন তারা। আর বিআরটিসি বলছে, মেট্রো রেল চালুর প্রথম দিন থেকেই এই সার্ভিস দিতে প্রস্তুত তারা। রাশেদ লিমনের রিপোর্ট। নগরে গণপরিবহন নৈরাজ্য আর নানা ভোগান্তির মধ্যে এক মুঠো স্বস্তির আশা নিয়ে আসছে মেট্রো রেল। বছর কয়েক আগেও যা ছিল কেবলই স্বপ্ন, আস্থা চোখের সামনে বাস্তবতা। এরই মধ্যে দেশের প্রথম বৈদ্যুতিক ট্রেন এমআরটি লাইন 6 এর অগ্রগতি 72 ভাগ। প্রথম পর্ব উত্তরা থেকে আগারগাঁও অংশের কাজ এগিয়েছে 90 ভাগ, আর দ্বিতীয় পর্ব আগারগাঁও থেকে মতিঝিল 71 ভাগ। এরই মধ্যে ঘোষণা এসেছে, উত্তরা থেকে আগারগাঁও অংশে 2022 সালের ডিসেম্বরে হবে বাণিজ্যিক যাত্রা। সেক্ষেত্রে কর্তৃপক্ষ আগেই জানিয়েছে, টেকনিক্যাল কারণে আগারগাঁওয়ের পরে মতিঝিলের আগে অন্য কোনো স্টেশনে প্রথম পর্ব বর্ধিতের সুযোগ নেই। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, আগারগাঁয়ে বাড়তি চাপ সামলানো যাবে তো? কর্তৃপক্ষ বলছে, মতিঝিল পর্যন্ত চালু হবে 1 বছর পরে, অর্থাৎ 2023 সালে। সে পর্যন্ত বিআরটিসির সঙ্গে চুক্তি করছে এমআরটি। আগারগাঁও থেকে মতিঝিল, কমলাপুর, উত্তরা সহ বেশ কয়েকটি রুটে হচ্ছে বিআরটিসির সার্কুলার সার্ভিস। আগারগাঁও থেকে নামার পরে ওখান থেকে যাতে যাত্রীরা মেইন যে আমাদের জায়গাগুলো আছে, এটার জন্য ইতিমধ্যে আমাদের বিআরটিসি থেকে লিখিতভাবে প্রস্তাব দেওয়া হয়েছে। তারাই এই সার্ভিসটা মেনটেন করবে। বিআরটিসি বলছে, আগারগাঁওয়ের যাত্রী চাপ সামাল দিতে বেশ কিছু বাস দিবেন তারা। ইতিমধ্যে আমরা আলোচনা করেছি, আনুষ্ঠানিক পত্র দিয়েছি। আমরা আশা করি যে আমরা এই সার্ভিসটি আমরা প্রথম দিন থেকে দিতে পারবো। এরই মধ্যে 7টি কোচ এসেছে ডিপোতে, একটি আছে মোংলায়। এমআরটি লাইন 6 এর হাত ধরেই দেশে প্রথমবারের মতো চালু হতে যাচ্ছে মেট্রো রেল। বৈদ্যুতিক রেলের এই যুগে পা দেওয়ার সাথে সাথে দেশের যোগাযোগ খাতের, বিশেষ করে রাজধানীর যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন আনবে, এমনটাই মনে করছেন সাধারণ মানুষ। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। রড ভর্তি ট্রাক নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে না দিয়ে তুলে দেওয়া হয় দালাল চক্রের কাছে। দালালরা যোগাযোগ করে ক্রেতার সঙ্গে, ক্রেতা যোগাযোগ করে চালকের সঙ্গে। দাম ঠিক হলে বিক্রি করে দেওয়া হয় ট্রাক ভর্তি পণ্য। 3 সদস্যকে গ্রেপ্তারের পর পুলিশ বলছে, এরা আন্তজেলা রড চোর চক্রের সদস্য। বুলবুল রেজার রিপোর্ট।
ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সহ উত্তরবঙ্গের মহাসড়কগুলোতে পণ্যবাহী ট্রাক ছিনতাইয়ের ঘটনা নতুন নয়। অসাধু চক্র পণ্য বোঝাই ট্রাক নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে না দিয়ে তুলে দিচ্ছে চোরাই সিন্ডিকেটের কাছে। ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা। রড ভর্তি এই ট্রাকটি চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে সুনামগঞ্জে নির্দিষ্ট ক্রেতার কাছে যাওয়ার কথা ছিল, কিন্তু চালক ও তার সহযোগীর পূর্ব পরিকল্পনা অনুযায়ী ট্রাকটি সিলেটের কোম্পানিগঞ্জে চলে যায় আন্তজেলা চোর চক্রের কাছে। প্রায় 10 লাখ টাকায় বিক্রি করে দেওয়া হয় 13 টন রড। চোরাই এই সিন্ডিকেটের 3 সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। উদ্ধার করা হয়েছে 13 টন রড। পুলিশ বলছে নির্দিষ্ট প্রতিষ্ঠান থেকে ট্রাকে কিংবা কাভার্ড ভ্যানে পণ্য লোড করার পর তা ক্রয়কারী প্রতিষ্ঠানে না নিয়ে বিক্রি করে দিত চক্রটি। চোরাই পণ্য বিক্রির জন্য সারা দেশে রয়েছে তাদের দালাল। যে ড্রাইভার এবং হেল্পারের মাধ্যমে মালামালগুলি পরিবহনের দায়িত্ব দেয়, তো তারাই মূলত বিশ্বাস ভঙ্গ করে এই মালামালগুলি তারা বিক্রি করার জন্য প্রথম অবস্থায় তারা করে কি রুট চেঞ্জ করে। কোনো মালামাল যদি চিটং থেকে সিলেটের উদ্দেশ্যে যাওয়ার কথা থাকে, তারা করে কি কুমিল্লা পর্যন্ত এসে রুট চেঞ্জ করে, হয়তো বা তারা নরসিংদীর দিকে নিয়ে গেল, অথবা তারা করে কি কুমিল্লা পর্যন্ত এসে কুমিল্লা একটা দালাল চক্রের সাথে তারা যোগাযোগ করে, টেলিফোনিক কনভারসেশন করে। দালালের সাথে যোগাযোগ করার পরে দালাল ক্রেতা খুঁজতে থাকে। এইসব কোম্পানির মালিক যারা, তাদের কাছে আমাদের বিনীত অনুরোধ, হয় তারা নিজেদের কোম্পানির থ্রুতে তারা নিজেরা গাড়ি নিজেরাই নিজেদের ড্রাইভার নিজেদের গাড়ি তারা রাখবেন, অথবা যদি তারা ট্রান্সপোর্ট কোম্পানির কাছ থেকে তারা যদি ট্রাক ভাড়া নেন, তাহলে সেখানের জন্য ড্রাইভারের ভেরিফিকেশনটা করা হয়। হরহামেশাই চুরি হচ্ছে রপ্তানির জন্য বন্দরে পাঠানো তৈরি পোশাক থেকে শুরু করে আমদানি করা বিভিন্ন শিল্প কারখানার কাঁচামাল, ভোগ্যপণ্য, রড ও সিমেন্ট। মহাসড়কে পণ্য পরিবহন নিয়ে মহা আতঙ্কে ব্যবসায়ীরা। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। কনকনে ঠান্ডা বাতাস, সঙ্গে ঘন কুয়াশা বরেন্দ্র জনপদ নওগাঁয়। হঠাৎ শীত বেড়ে যাওয়ায় বেড়েছে ঠান্ডাজনিত রোগ। হাসপাতালে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। দুর্ভোগ লাঘবে বৃত্তবানদের কাছে চেয়ে আছেন দুস্থ মানুষ। এমআর রকির রিপোর্ট, ক্যামেরায় ছিলেন রকিবুল ইসলাম। গেল সপ্তাহ থেকে হঠাৎ করে ঠান্ডা জেঁকে বসেছে বরেন্দ্র জনপদ নওগাঁয়। উত্তরের হিমেল হাওয়া আর ঘন কুয়াশায় তীব্র শীতে বেশি কষ্টে ছিন্নমূল মানুষ। কনকনে ঠান্ডায় দুর্ভোগে নিম্নবিত্তের খেটে খাওয়ার মানুষও। ভোর থেকে দুপুর পর্যন্ত পথঘাট ঢেকে থাকছে ঘন কুয়াশায়। দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। এ অবস্থায় আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন অনেকেই। বৃষ্টির মতো কুয়াশা পড়তেছে আর হিমেল ঠান্ডা বাতাস গায়ে লাগছে, মানুষের অনেক কষ্ট হইতেছে। রাতটা গিয়ে খুব ঠান্ডা হয়ে লাগে, চলাফেরা খুব কঠিন হয়ে যাচ্ছে, নামাজ পড়িয়ে বেড়ে লাগে। গরিব দুঃখী শিয়া থাকে, তারা খুব কষ্ট হয়ে স্টেশন যাপন করছে। গরম কাপড় দেওয়া দরকার। 3-4 দিন হচ্ছে খুব কষ্ট হচ্ছে, ফুটপাতে যারা থাকে তাদের খুব কষ্ট হচ্ছে। এদিকে শীতের প্রকোপ বাড়ায় বেড়েছে ঠান্ডাজনিত রোগবালাই। শিশুরাই আক্রান্ত হচ্ছে বেশি। নওগাঁ সদর হাসপাতালে হঠাৎ রোগীর চাপ বাড়ায় সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে সংশ্লিষ্টদের। একটা করে বেডে 3টা করে রোগী বাচ্চালে থাকা লাগে। ভিতরে আসলে বেডের সংকটের কারণে আমরা বাহিরে ব্যবস্থা করে দিয়েছি রাখার। এক বেডে 3 জন 4 জন। শুক্রবার সকাল 8টায় নওগাঁ আবহাওয়া অফিস 12.4 ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করে। আর শীত মোকাবেলায় এ পর্যন্ত 48,000 পিস গরম কাপড় বরাদ্দ পাওয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসন। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। রোহিঙ্গা সমস্যার দ্রুত সমাধান না হলে সেখান থেকে ভিন্ন ধরনের জঙ্গিবাদের উত্থান হতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শুক্রবার রাজধানী শিল্পকলা একাডেমিতে মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার 13তম বার্ষিকীতে ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটি আয়োজিত আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন মন্ত্রী। এ সময় ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী বলেন, জঙ্গিবাদ দমনে দক্ষিণ এশিয়ার দেশগুলোকে একসঙ্গে কাজ করতে হবে। আমরা এটুকুই বলতে চাই, এই যে 11 লক্ষ, এখান থেকেও জঙ্গির উত্থান হতে পারে, তারা ইজি প্রে হতে পারে এই টেররিস্টের। আমরা সবসময় যেটা বলে আসছি, কাজেই এই প্রবলেমটা যদি শীঘ্রই শেষ না হয়, তাহলে হয়তো আমাদের নতুন ডাইমেনশনে জঙ্গির উত্থান হয়েও যেতে পারে। আমাদের যদিও আমরা সতর্ক রয়েছি। To work together to secure that same future and ensure that India, Bangladesh মনে রাখতে হবে, সন্ত্রাসীদের কোনো দেশ নেই, কোনো সীমানা নেই। একসঙ্গে কাজ করতে হবে বাংলাদেশ, ভারত সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোকে, যাতে এ অঞ্চলে জঙ্গিবাদ প্রভাব বিস্তার করতে না পারে। সাপ্তাহিক ছুটির দিনে কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকদের উপচে পড়া ভিড়।
সাগরের নীল জলে মেতে উঠেছেন সব বয়সীরা। হয়রানি বন্ধ ও নিরাপত্তা বাড়ানোর দাবি তাদের। তবে পর্যটকদের নিরাপত্তায় সব ব্যবস্থা নেওয়া হয়েছে বলে দাবি ট্যুরিস্ট পুলিশের। বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। সাগরের উত্তাল ঢেউ, জলকেলিতে মগ্ন নানা বয়সী মানুষ। শীত মৌসুমে সৈকতে বাড়ে পর্যটকের ভিড়। সাপ্তাহিক ছুটির দিনে মুখর হয়ে ওঠে সৈকত। সারা দেশ থেকে কক্সবাজারে ছুটে আসেন ভ্রমণ পিপাসুরা। এনভায়রনমেন্টাল বলেন, আপনার প্রাকৃতিকভাবে বলেন, সব দিক থেকে চমৎকার একটা সময়। এখানে যে প্রাকৃতিক দৃশ্যে যে সৌন্দর্যতা আছে বাংলাদেশে, ওইটাই উপভোগ করার জন্যই আসলে আসি। সাগরের নীল জলরাশিতে মাতোয়ারা পর্যটক, তবে সৈকতে নানাভাবে হয়রানির শিকার হওয়ার অভিযোগ তাদের। সমস্ত জিনিসের দাম বেশি থাকে। আপনার দেখা যায় যে আপনাদের গাড়ি ভাড়া, হোটেলে সিট পাওয়া যায় না। শুক্রবার অনুযায়ী যে পরিমাণ পুলিশ থাকা দরকার ছিল, সেই পরিমাণ পুলিশ তো অবশ্য নাই। পর্যটকদের নিরাপত্তায় সব ব্যবস্থা নেওয়া হয়েছে বলে দাবি ট্যুরিস্ট পুলিশের। যাতে ট্যুরিস্টের কোনো সমস্যা না হয় সেই কারণে পর্যটন এলাকাগুলোতে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। যেহেতু পর্যটকের সংখ্যা দিন দিন বাড়ছে, সেহেতু স্যারের নির্দেশনায় আরও জোরদার করা হয়েছে। কক্সবাজার সমুদ্র সৈকত ছাড়াও পর্যটকরা ঘুরে বেড়াচ্ছেন দরিয়ানগর, ইরানি, হিমছড়ি, পাতুয়ারটেক ও প্রবালদ্বীপ, সেন্ট মার্টিনে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। দীর্ঘ ৮ মাস বন্ধ থাকার পর আবারও চালু হতে যাচ্ছে MV Bay1 ক্রুজ প্রমোত্তরি। চট্টগ্রামের পতেঙ্গা থেকে সরাসরি সেন্ট মার্টিন যাবে। এদিকে জ্বালানি তেলের দাম বাড়ায় প্রমোত্তরিতে 17% ভাড়া বাড়ানো হয়েছে। এতে ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীরা। পার্থপ্রতিম বিশ্বাসের রিপোর্ট। বিশ্বের সি ট্যুরিজমের অন্যতম প্রধান আকর্ষণ হলো ক্রুজ শিপ বিলাসবহুল জাহাজ। এবছরের জানুয়ারিতে নগরীর পতেঙ্গা থেকে সেন্ট মার্টিন পর্যন্ত বে1 ক্রুজ শিপটি চালু হয়। মার্চ পর্যন্ত চললেও করোনার কারণে বন্ধ হয়ে যায়। দীর্ঘ ৮ মাস বন্ধ থাকার পর আবারও প্রমোত্তরিটি পতেঙ্গা থেকে সেন্ট মার্টিন পর্যন্ত চালু হতে যাচ্ছে। জাহাজের যে আনন্দদায়ক ভ্রমণ, সেটা ওনারা শতভাগ ইনশাল্লাহ উপভোগ করতে পারবেন। ক্রুজ শিপটির দৈর্ঘ্য 393 ফুট, প্রস্থ 55 ফুট ও 18 ফুট প্রায় ড্রাফট রয়েছে। বাংলাদেশের উপকূলীয় সমুদ্রপথে এই জাহাজ প্রতি ঘন্টায় গড়ে 18 থেকে 20 নটিক্যাল মাইল বেগে চলতে সক্ষম। এটা আসলে খুব ভালো আমাদের জন্য, মানে আমরা চট্টগ্রাম থেকে সরাসরি সেন্ট মার্টিন যেতে পারবো। 3000-এর জায়গায় সেটা যদি 4000 করা হয়, তাহলে তাদেরও একটু কথা ভাবা উচিত ছিল কর্তৃপক্ষের। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে ভাড়া বাড়ানো হয়েছে বলে জানায় কর্ণফুলী শিপ বিল্ডার্স। যদি ফুল যাত্রী হয় তাহলে খরচটা উঠবে, নাহলে হয়তো 2-1 লাখ টাকা থাকতে পারে, কিন্তু যাত্রী যদি হাফ হয় তাহলে প্রতি ট্রিপে আমার 10 লাখ টাকা লস হবে। 1800 যাত্রীর এই প্রমোত্তরিতে রয়েছে প্রেসিডেন্ট স্যুট, বাংকার বেড কেবিন, টুইন বেড কেবিন, আরামদায়ক চেয়ার সহ বিভিন্ন ক্যাটাগরির আসন। বে1 ক্রুজ চালু হওয়ার পর এখন চট্টগ্রাম শহর থেকেই সরাসরি সেন্ট মার্টিন যাওয়া সম্ভব। সেক্ষেত্রে নিরাপদ ভ্রমণ ও সমুদ্রের সৌন্দর্য উপভোগ করার জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে কর্ণফুলী শিপ বিল্ডার্স কর্তৃপক্ষ। বে1 ক্রুজ শিপ থেকে পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। মুন্সিগঞ্জে পদ্মা তীরের মাওয়া মৎস্য আড়তে ইলিশের সরবরাহ কম। আড়তদাররা বলছেন কারেন্ট জালের কারণে নদীতে ইলিশ মিলছে না, তাই চড়া দামে বিক্রি হচ্ছে মাছটি। বড় আকারের ইলিশ কেজি প্রতি বিক্রি হচ্ছে 1500 টাকা পর্যন্ত। নাসিরউদ্দিন উজ্জ্বলের আরও একটি রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। শিশির ভেজা ভোর থেকেই ইলিশ নিয়ে কর্মযজ্ঞ শুরু হয় মুন্সিগঞ্জের মাওয়া মৎস্য আড়তে। কেনার জন্য এখানে ভিড় করেন দূর দূরান্তের পাইকাররাও। তবে ছুটির দিনে শুক্রবার এসে নিরাশ হন অনেকে। সরবরাহ কম থাকায় আগুন দামে বিক্রি হচ্ছে ইলিশ। বড় আকারের প্রতিটি কেজিতে বিক্রি হচ্ছে 1500 টাকা পর্যন্ত। ইলিশ মাছের বর্তমানে খুব আকাল, মাছ পাওয়া যাচ্ছে না। 1500 টাকা কেজি নিচে মাছ কিনতে পারতেছি না। কারেন্ট জালের কারণে পদ্মা ইলিশ মাছ নাই। পদ্মায় এখানে মাছের অনেক দাম। আজকে ইলিশ মাছের দাম অনেক বেশি। আজকে একবারে বড় সাইজেরটা বিক্রি হচ্ছে 1500 টাকা কেজি। প্রত্যেক দিনের বাজারে হচ্ছে আজকে ইলিশ মনে করেন প্রতিদিন 1.5 থেকে 2 কেজি সাইজের ইলিশ আমরা কিনি, কিন্তু আজকের বাজারে কোনো ইলিশ আমরা পাই নাই। নদীতে কোনো ইলিশ মাছ নাই বর্তমানে। যা দুটো আছে সমুদ্রে, আর এই সমুদ্রের মাছ হলো সব ছোট। জেলে এবং ব্যবসায়ীদের মতে কারেন্ট জালের কারণে বড় হতে পারছে না ইলিশ। এই জালে আটকা পড়ে যাচ্ছে জাটকা অবস্থাতেই, তাই তো ইলিশের উৎপাদন ব্যাহত হচ্ছে। ইলিশ মাছ নাই কারণ জাটকা হলো মাছটা বড় হইতে পারে না। কারেন্ট জাল দিয়া মাছটা ধরে ফেলায়। প্রাচীন এই হাটে প্রায় 2000 মানুষের কর্মসংস্থান রয়েছে। নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। দিল্লির বায়ু দূষণ পরিস্থিতির আরও অবনতি হয়েছে। বৃহস্পতিবার বায়ুমান রেকর্ড করা হয়েছে 393। এর উন্নতি না হওয়া পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে জানিয়েছে রাজ্য সরকার।
এদিকে 15 দিন বন্ধ থাকার পর খুলে দেওয়া হচ্ছে গুরুগাঁওয়ের সব শিক্ষা প্রতিষ্ঠান। বৃহস্পতিবার দিনভর দিল্লির আকাশ ছিল ধোঁয়াশাময়। একদিকে কুয়াশা আর অন্যদিকে দূষণের কারণে ভারতের রাজধানী যেন এক নিশ্চুপ নগরীতে পরিণত হয়েছে। সবচেয়ে বিপাকে পড়েছে সাধারণ মানুষ। দৌড়ানোর সময় আমরা বুঝতে পারছি বায়ু দূষণ কতটা খারাপ অবস্থায় গেছে। মাস্ক পরা থাকলেও সমস্যা হচ্ছে, বুঝতে পারছি না কবে স্বাভাবিক হবে। কর্তৃপক্ষ বলছে গেল কয়েকদিন দিল্লির বায়ু দূষণ পরিস্থিতির সামান্য উন্নতির পর আবারও ব্যাপক অবনতি হয়েছে। বৃহস্পতিবার শহরটির বায়ুর মান রেকর্ড হয়েছে 393, যা কয়েকদিনের মধ্যে সর্বোচ্চ। রাজ্য সরকার থেকে দূষণ মোকাবেলায় বেশ কয়েকটি পদক্ষেপ নেওয়া হলেও পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। দূষণ অপরিবর্তিত থাকায় আপাতত দিল্লির শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধই থাকবে বলে জানিয়েছে প্রশাসন। মাত্রাতিরিক্ত বায়ু দূষণে দিল্লির বাতাসের মান চরম অবনতির দিকে চলে যাওয়ায় শ্বাসকষ্ট সহ শারীরিক নানা সমস্যা দেখা দিলে চলতি মাসে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেওয়া হয়। একই সঙ্গে বন্ধ রাখা হয় নির্মাণ কাজ। এদিকে দিল্লির শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকলেও পার্শ্ববর্তী গুরুগাঁওয়ের সব স্কুল কলেজ শুক্রবার থেকে খুলে দেওয়া হয়েছে। দূষণের কারণেই 15 দিন আগে সেগুলো বন্ধ করা হয়েছিল। তবে শিক্ষার্থীদের করোনার সব নিয়মকানুন মেনেই স্কুলে প্রবেশ করতে বলেছে কর্তৃপক্ষ। রাহানুল রানা, সময় সংবাদ। করোনার অতি সংক্রামক আরও একটি নতুন ধরন শনাক্ত হয়েছে দক্ষিণ আফ্রিকায়। এরই মধ্যে নতুন এই ভ্যারিয়েন্টে আক্রান্ত 22 জনকে শনাক্ত করা হয়েছে দেশটিতে। বৃহস্পতিবার এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। নতুন করে করোনা সংক্রমণ বাড়ছে ইউরোপের বিভিন্ন দেশে, একই সঙ্গে বাড়ছে মৃতের সংখ্যাও। সংক্রমণ ঠেকাতে ফের লকডাউনের পথে হাঁটছে অনেক দেশ। ঠিক এমন সময় করোনার অতি সংক্রামক আরও একটি নতুন ধরন শনাক্ত হয়েছে আফ্রিকায়। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ আফ্রিকা ও বতসোয়ানায় শনাক্ত হওয়া করোনার নতুন ভ্যারিয়েন্টের নাম রাখা হয়েছে B.1.1.529। দেশটিতে সম্প্রতি এই ভ্যারিয়েন্টের সংক্রমণ বেড়েছে আশঙ্কাজনকভাবে। ভাইরোলজিস্টরা আশঙ্কা করছেন করোনার চতুর্থ ঢেউ খুব দ্রুত আঘাত হানতে পারে দক্ষিণ আফ্রিকায়। দেশটির স্বাস্থ্য বিভাগ জানায়, আফ্রিকার সবচেয়ে বেশি জনবহুল প্রদেশ গৌতেংয়ে নতুন এই ভ্যারিয়েন্টটি ছড়িয়ে পড়েছে। অন্য 8টি প্রদেশেও এটি ছড়িয়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। লন্ডনের UCL জেনেটিক্স ইনস্টিটিউট জানায়, নতুন ভ্যারিয়েন্টটির মিউটেশনের ক্ষমতা ও গতি অন্যান্য ভ্যারিয়েন্টের চেয়ে কয়েক গুণ বেশি। তবে এটির সংক্রমণের ক্ষমতা কেমন তা আগে থেকে ধারণা করা বেশ কঠিন। এজন্য আরও গবেষণার প্রয়োজন বলেও জানান তারা। গেল বছরের শেষ দিকে বিশ্বের প্রথম দেশ হিসেবে দক্ষিণ আফ্রিকায় করোনার বেটা ভ্যারিয়েন্ট শনাক্ত হয়। এ পর্যন্ত ডেল্টা, আলফা সহ বেশ কয়েকটি ভ্যারিয়েন্টের দাপট দেখেছে বিশ্ব। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। ভারত, পাকিস্তান সহ 6টি দেশ থেকে সরাসরি সৌদি আরবে প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে দেশটি। তবে প্রবেশের পর নাগরিকদের সৌদি সরকার অনুমোদিত কোয়ারেন্টাইনে থাকতে হবে 5 দিন। এর আগে গেল ফেব্রুয়ারিতে কোভিডের কারণে বিশ্বের 20টি দেশের ওপর সরাসরি নিষেধাজ্ঞা আরোপ করে সৌদি আরব। করোনা সংক্রমণ ঠেকাতে চলতি বছরের ফেব্রুয়ারিতে বিশ্বের 20টি দেশের নাগরিকদের ওপর সরাসরি সৌদি আরবে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। কোভিড পরিস্থিতি উন্নতি হওয়ায় এর মধ্যে বৃহস্পতিবার ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া, ব্রাজিল, ভিয়েতনাম ও মিশরের ওপর থেকে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হয়। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, পূর্ণ ডোজ টিকা নেওয়া নাগরিকদের জন্য সিদ্ধান্তটি কার্যকর হবে আগামী 1 ডিসেম্বর থেকে। এর ফলে আগের নিষেধাজ্ঞা অনুযায়ী দেশটিতে প্রবেশের আগে তাদের অন্য কোনো দেশে গিয়ে 2 সপ্তাহ কোয়ারেন্টাইনে থাকার নিয়ম বাতিল হবে। নাগরিক ছাড়াও যেসব পর্যটক ওই 20 দেশে ট্রানজিট সুবিধা পেতে 14 দিনের কোয়ারেন্টাইনে থাকার বাধ্যবাধকতা ছিল, তাও বাতিল হবে। তবে দেশটিতে প্রবেশের পর সৌদি সরকার অনুমোদিত কোয়ারেন্টাইন সেন্টারে নাগরিকদের 5 দিন কাটানো বাধ্যতামূলক করা হয়েছে। জান্নাতুল সাদিয়া, সময় সংবাদ। অবশেষে জার্মানির জাতীয় সংসদের নির্বাচনের 2 মাস পর জোট সরকারের রূপরেখা ঘোষণা করেছে নির্বাচনে সর্বোচ্চ আসন জেতা SPD ও তার 2 শরিক দল। মার্কেলের বিদায়ের পর ওলাফ শলজের চ্যান্সেলর হওয়ার বিষয়টি আগে থেকে জানা গেলেও নতুন মন্ত্রী পরিষদে কারা জায়গা করে নিতে যাচ্ছেন জার্মানিতে, সে খবরই জানাচ্ছেন বিটু বড়ুয়া।
সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে জার্মানির জাতীয় নির্বাচনের 2 মাসের মাথায় প্রকাশ পেল সরকার গঠনের রূপরেখা। নির্বাচনে বেশিরভাগ আসন জয়ী ক্ষমতা প্রত্যাশী জার্মানির 3 রাজনৈতিক দল, সামাজিক গণতান্ত্রিক দল, সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি, উদারপন্থী ফ্রি ডেমোক্রেটিক পার্টি ও সবুজ দলের মধ্যে ভাগাভাগি হবে ক্ষমতা। এতে বর্তমান ভাইস চ্যান্সেলর হিসেবে ওলাফ শলসের চ্যান্সেলর হওয়া প্রায় নিশ্চিত। বুধবার ক্ষমতায় বসতে যাওয়া 3 দলের 177 পৃষ্ঠার জোট সরকার গঠনের রূপরেখায় বিষয়টি স্পষ্ট হয়। তবে এখনও আনুষ্ঠানিকভাবে কোন রাজনৈতিক দলের কে কোন মন্ত্রণালয় পাবেন তা জানা না গেলেও দেশটির বিভিন্ন গণমাধ্যম ও কোয়ালিশনের বিশেষ কর্মকর্তার তরফ থেকে জানা যায়, এবারের মন্ত্রিসভায় নারী ও পুরুষের সমতা রাখতে চেষ্টার কমতি রাখেনি ক্ষমতা প্রত্যাশী দলগুলো। এবারের মন্ত্রী পরিষদে 17 জনের জায়গা প্রায় নিশ্চিত। পরিষদে এসপিডি থেকে 7 মন্ত্রী জায়গা পেতে যাচ্ছেন। সে হিসেবে সবুজ দল থেকে নির্বাচনে ব্যর্থ চ্যান্সেলর পদপ্রার্থী আনালেনা বেয়ারবক পেতে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রীর পদ। তাছাড়া ভাইস চ্যান্সেলর হিসেবে দেখা যেতে পারে একই দলের রোবেয়াট হাবেককে, আর অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বভার দেয়া হতে পারে ফ্রি ডেমোক্রেটিক পার্টির প্রধান ক্রিশ্চিয়ান লিটনারকে। এছাড়াও কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বে দেখা যেতে পারে তুরস্ক বংশোদ্ভূত সবুজ দলের রাজনৈতিক জেম ওয়েস্টমিয়ারকে। দেশটির সমাজ ও রাষ্ট্রবিজ্ঞানীরা বলছেন, জার্মানিতে নতুন সরকার গঠনের রূপরেখা অনুযায়ী করোনার দীর্ঘস্থায়ী সমাধান, জলবায়ু পরিবর্তনের সংকট নিরসন, আধুনিক জার্মানি গঠন, কার্বন ডাই অক্সাইড নিয়ন্ত্রণ ও নবায়নযোগ্য জ্বালানি ব্যবস্থার সংস্কার ও ইইউ সহ সারা বিশ্বের সাথে টেকসই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার করাটাই হবে নতুন এই জোট সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। ধীরে ধীরে সচল হচ্ছে থাইল্যান্ডের পর্যটন কেন্দ্র। করোনার ঝুঁকি কিছুটা কমায় 60টির বেশি দেশের পর্যটকদের জন্য 18 মাস পর খুলে দেওয়া হয়েছে সীমান্ত। শিগগিরই দেশটির পর্যটন খাত আগের অবস্থায় ফিরবে বলে আশাবাদী সংশ্লিষ্টরা। পর্যটকদের পছন্দের শহর ব্যাংকক। করোনার আগে রেস্তোরাঁ, বার, হোটেলে দল বেঁধে আসতেন বিভিন্ন দেশের মানুষ। পর্যটকদের পদচারণায় সরগরম থাকত শহরটির জনপ্রিয় খাওসান রোড। করোনায় প্রায় 18 মাস বন্ধ ছিল থাইল্যান্ডের সীমান্ত। এ সময় ব্যাংককের সড়ক, রেস্তোরাঁ ও দোকানপাট হয়ে পড়ে প্রায় জনশূন্য। সম্প্রতি পর্যটকদের জন্য সীমান্ত খুলে দেয় ব্যাংকক শহরের রাস্তায় বাড়ছে মানুষের আনাগোনা। রেস্তোরাঁয় আসতে শুরু করেছে লোকজন। সীমান্ত খুলে দেওয়া হলেও এখনও রয়েছে কিছু বিধিনিষেধ। দূরত্ব বজায় রেখে খেতে হচ্ছে রেস্তোরাঁয়। নির্ধারিত সময়ে বন্ধ করে দেওয়া হচ্ছে রেস্তোরাঁ, বার ও দোকানপাট। রাত 11টার মধ্যেই এখানে সবকিছু বন্ধ করে দেওয়া হচ্ছে। আমরা পার্টিতে যেতে পারছি না। সবকিছু যদি আরো দীর্ঘ সময় ধরে খোলা থাকে তাহলে আমাদের জন্য ভালো হবে। এদিকে লোকসমাগম কম থাকায় স্বস্তিও জানিয়েছেন অনেকে। থাইল্যান্ডে ফিরতে পেরে খুব ভালো লাগছে। তবে এখনো নাইট ক্লাবগুলো খোলা থাকছে না বেশিক্ষণ। তবে সবখানে লোকজন কম আসায় কিছুটা সুবিধাও হয়েছে। কোথাও গেলে বেশি সময় অপেক্ষা করতে হচ্ছে না। থাইল্যান্ডের অর্থনীতির একটি বড় অংশই আসে পর্যটন খাত থেকে। তবে গেল বছর করোনার বিধিনিষেধে ক্ষতির মুখে পড়ে এই খাত। চলতি বছর দেশটিতে প্রায় 2 লাখ ও আগামী বছর প্রায় 5 কোটি পর্যটক আশা করছেন সংশ্লিষ্টরা। ক্ষতি কাটিয়ে ওঠার আশায় সংশ্লিষ্টরা। রাইসা জান্নাত, সময় সংবাদ। বড়দিনকে সামনে রেখে নিউ ইয়র্কের ম্যানহাটন শহরে থ্যাঙ্কস গিভিং ডে উপলক্ষে হয়ে গেল ব্যতিক্রমী প্যারেড অনুষ্ঠান। অংশ নেয় বিভিন্ন জনপ্রিয় কার্টুন সিরিজের কমিক চরিত্রগুলো, আর তা দেখতে ভিড় করে হাজারো দর্শনার্থী। নিউ ইয়র্কের ম্যানহাটন শহরের রাস্তার দুধারে হাজারো মানুষ। রাস্তার মাঝখানে গাড়ির উপর থেকে হাত নাড়িয়ে সবাইকে অভিবাদন জানাচ্ছে জনপ্রিয় কার্টুন সিরিজের কমিক চরিত্রগুলো। মাথার উপর উঠছে বিভিন্ন অবয়বের দৈত্যাকৃতির বেলুন। এভাবেই শহরটিতে পালিত হচ্ছে থ্যাঙ্কস গিভিং ডে। ব্যতিক্রমে এই প্যারেডের আয়োজন করে নিউ ইয়র্কের জনপ্রিয় ফ্যাশন ও প্রসাধনী প্রতিষ্ঠান মেসি। অনুষ্ঠানে উড়ানো হচ্ছে প্রায় 22 মিটার লম্বাকৃতির বিচিত্র সব বেলুন। থ্যাঙ্কস গিভিং ডের মূল আকর্ষণই ছিল এগুলো, যা সবার নজর কেড়েছে। এরই মধ্যে এই প্যারেডের কথা ছড়িয়ে পড়েছে শহরের আশপাশের এলাকায়। টেলিভিশনেও দেখানো হচ্ছে। ইতোমধ্যে এটি দেখেছেন প্রায় 5 কোটি দর্শক। গেল বছর করোনার কারণে এই উৎসব উদযাপন ব্যাহত হয়েছিল। তাই তো এবার ভিন্নধর্মী এই আয়োজন দেখতে ম্যানহাটনের রাস্তায় ভিড় করেন অনেকে। রাইসা জান্নাত, সময় সংবাদ।